আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। রেজওয়ান চোখ বুজে শান্তির নিঃশ্বাস নেয়। যাক, তার নুজামুনি তার চিন্তা করে। নুজার হাতের নরম ছোঁয়ায় অন্তর অবধি ঠান্ডা হয়ে গেছে রেজওয়ানের। রেজওয়ান চোখ বুজে মৃদু হেসে ওঠে। আমি তেল দিয়ে ব্ল্যাঙ্কেট দিয়ে ওনার পাও হাত ছেঁকে দিই, তারপর ওনার থেকে সরে আসি। আমি ওনাকে কিছু বলতে যাব, তখনই দেখি উনি মৃদু হেসে উঠছেন। কতটা সুন্দর এই হাসি! অল্প হাসলেও ঠোঁটের কোনায় ডিম্পলের রেখা ফুটে ওঠে। আমি ওনাকে হাসতে দেখে বলি, এই যে ভাববেন না আমি এগুলো আপনাকে ইমপ্রেস করার জন্য করছি। আমার জন্যই বৃষ্টিতে ভিজে এই অবস্থা হয়েছে, তাই শোধ করে দিচ্ছি। রেজন আমার কথা শুনে কিছু বলেন না, কিছু সময় চুপচাপ থাকেন। তারপর বলেন, আমায় মেডিসিন দাও যদি পারো। আমি দীর্ঘশ্বাস ফেলি। এখন মেডিসিন কেন দিব? কিছু খাননি তো? হার্টের যন্ত্রণা আমার। আমি ওনাকে বলি, এক কাজ করুন, আপনি একটু বসুন, আমি আসছি। কিছু একটা বানিয়ে নিয়ে। খালি পেটে তো মেডিসিন নিতে পারবেন না। রেজন মাথা নাড়েন। আমি দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে আসি। কিচেনে গিয়ে কিছু বানাতে হবে। আমি কিচেনে যাই। আজ কিচেনে কেউ নেই। রোজা ঘুমে, আম্মু বাসায় নেই। আমি কিচেনে গিয়ে সালাম দিয়ে কাজ শুরু করি। রান্নাঘরে এসে সালাম দেওয়া প্রতিটি নারীর উচিত। এতে রহমতের ফেরেশতারা খুশি হন। ঘর জুড়ে আল্লাহর রহমত আর নিয়ামতে পরিপূর্ণ থাকে। ওনার জন্য স্যুপ বানাবো ভাবলাম, তাই চুপচাপ স্যুপের জন্য সমস্ত উপকরণ সাজিয়ে নেই। ওনার শরীরের অবস্থার কথা মাথায় রেখে হালকা ঘরোয়া একটা চিকেন স্যুপ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। তাই প্রথমে এক মুঠো চিকেনের ছোট ছোট টুকরো, হাড় ছাড়া ভালো করে ধুয়ে নেই। এরপর অল্প একটু তেল দিয়ে আদা রসুন বাটা হালকা করে ভেজে নিলাম, যাতে গন্ধটা বেরিয়ে আসে কিন্তু ঝাঁজ না পড়ে। তারপর কুচি করে কাটা গাজর, বুটের ডাল, কিছু সবুজ মটর আর কয়েকটা বিনস দিয়ে দিলাম। সবজিগুলো হালকা নরম হয়ে এলে যোগ করে দিই চিকেন আর আধা লিটার গরম পানি। ফুটতে ফুটতে স্যুপটা ধীরে ধীরে ঘন হয়ে উঠল। এক চিমটি লবণ, গোলমরিচ গুঁড়ো আর একটু মেখে রাখা ভাঙা সুজি বা কর্নফ্লাওয়ার দিয়ে স্যুপটা একটু ঘন করলাম, রেজওয়ানের যাতে গলায় নেমে যায় আর পেটটাও কিছুটা ভরে। মেডিসিন তো নিতে হবে তাই। শেষে গ্যাস বন্ধ করে উপরে ছড়িয়ে দিলাম সামান্য ধনেপাতা আর এক ফোঁটা ঘি। খুন্তি তুলতেই একটা সুন্দর ঘ্রাণ চারদিকে ছড়িয়ে পড়ল। আর দেরি না করে সাদা বাটিতে স্যুপ ঢেলে নেই। রেজন অপেক্ষা করছে, তাড়াতাড়ি রুমে নিয়ে যাই। রেজনের সামনে গিয়ে বসি। ট্রেটা একটু দূরে রেখে ওনাকে বলি, উঠুন একটু। রেজন আমার কথা শুনে ধীরে ধীরে উঠে হেলান দিয়ে বসেন বেডে। আমি ওনার দিকে ট্রে এগিয়ে দিয়ে বলি, খেয়ে নিন। রেজওয়ান নিরলস চোখে আমার দিকে তাকিয়ে বলেন, খাবো না, পড়ে যাবে হাত থেকে। উনি খেতে পারবেন না? সত্যিই তো, কিভাবে খাবেন? হাত টাত কাঁপছে হয়তো, কি আর করার। একজন অসুস্থ মানুষ আর একটা শিশু সমান। আমি ধীরে ধীরে ওনার সামনে বসে ওনার মুখে তুলে দিই এক চামচ স্যুপ। উনি মুখে নিয়ে নেন। 2 চামচ খেয়ে মুখ ঘুরিয়ে নিয়ে বলেন, আর সম্ভব নয়। আমি ওনার দিকে আরেক চামচ স্যুপ বাড়িয়ে বলি, নিন খান, নয়তো মেডিসিন কাজ করবে না। আর আমি এত কষ্ট করে বানিয়েছি, এগুলো নষ্ট করা যাবে না। রেজন আর কিছু না বলে চুপচাপ আরো কয়েক চামচ খান, কিন্তু তারপর বলেন, আর সম্ভব নয় আমার পক্ষে। আমিও আর জোরাজুরি করি না, অসুস্থ মানুষ, অতিরিক্ত জোরাজুরি করলেও সমস্যা। আমি উঠে গিয়ে বেডের পাশের ডেস্কে ট্রেটা রাখি। তারপর পানি নিয়ে ওনার দিকে ঘুরে দেখে উনি বেড থেকে অনেকটা মুখ বাড়িয়ে ওয়াক করতে করতে অস্থির হয়ে বলছেন, নো নো নোজা, ডাস প্লিজ। ওনাকে এত অস্থির দেখে কেন জানি আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। বুকের ভেতর ধকধক করছে। আমি ডাস না নিয়ে ওনার কাছে যাই, আর সাথে সাথে উনি কন্ট্রোল করতে না পেরে আমার উপরে মুখ ভরে বমি করে দেন। উনি আরও বেশি অস্থির হয়ে পড়েন। আমি তাড়াতাড়ি ওনার ঠোঁটে পানির গ্লাস টিকে ওনার পিঠে এক হাত আর মাথায় অন্য হাত বুলিয়ে দিতে দিতে বলি, শান্ত হন, কিছু হবে না। উনার এই অবস্থা আমাকে কুড়ে করে খেয়ে নিচ্ছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে আমার। উনি আমার 2 হাত ধরে বেডে মাথায় রাখতে বললেন। সরি নোজা, তোমায় তোমায় আমি ওনাকে শুয়ে দিই বলি, সমস্যা নেই, আপনি শান্ত হন। উনি নিঃশব্দে শুয়ে যান। আমি দীর্ঘশ্বাস ফেলে নিজের দিকে তাকাই। ড্রেসটা খারাপ হয়ে গেছে, চেঞ্জ করতে হবে। সত্যি বলতে উনি আমার উপর বমি করে দেওয়ার পরও আমার কোনো রকম বিরক্তি লাগছে না। কেন জানি একটুও ঘেন্না করছে না, একটুও না। এতক্ষণে আমার ঘেন্নায় নাড়ি ভুড়ি বেরিয়ে আসার কথা, কিন্তু তা হচ্ছে না। আমার চোখে শুধু রেজওয়ানের মুখখানা ভাসছে। এতটা খারাপ পরিস্থিতিতে উনি পড়ুন আমি কখনোই চাইনি। যাই হোক, আমি ধীরে ফ্লোর পরিষ্কার করে একটা খয়েরি রঙের সুতির হালকা কাজ করা 3 পিস নিয়ে ওয়াশরুমে প্রবেশ করি। উদ্দেশ্য গোসল করা। নুজা সব পরিষ্কার করে গোসলে গিয়েছে। রেজন সব নীরবে পরখ করছে। রেজন বুঝে গেছে নুজা এই বিষয়টি একটুও ঘেন্নায় নেই। রেজন তো মনে করেছিল এর জন্য হয়তো নুজা কিছু কড়া কথা ওকে শুনিয়ে দেবে, কিন্তু নুজাতে এমন নয়। নুজা সত্যিই ব্যতিক্রম। গত রাতের কাহিনীর পর অন্য কেউ হলে হয়তো ওর দিকে ফিরেও তাকাতো না। অথচ নুজা ঠিকই রেজওয়ানের দেখাশোনা করছে। একজন পারফেক্ট ওয়াইফ মনে হচ্ছে রেজওয়ানের কাছে আজ নুজা। মনে হচ্ছে ওর স্বপ্নে দেখা সংসার বাস্তবে রূপ নিয়েছে, যেখানে তার নুজামণি তার অসম্ভব যত্ন নিচ্ছে, তার উপর রাগ করছে না। রেজওয়ান এসব ভাবছে, তখনই নুজা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। রেজওয়ান ধীরে ধীরে নিজের বুকে হাতখানা চেপে ধরে। নুজার এই অপার সৌন্দর্য দেখে বুকের পা পাশে ব্যথা ধরে গেছে। এমনি অসুস্থতার মধ্যে নুজা ভেজা চুলে খয়েরি রঙের 3 পিসে বেরিয়ে এসেছে।
লালচে কালো ভেজা চুলগুলো থেকে টুপটুপ করে পানি পড়ছে। হাঁটুর ছুঁই ছুঁই চুলগুলো কতই না আকর্ষণীয়। রেজওয়ান নিজের বুকে হাত চেপে ধরে, নুজার দিকে তাকিয়ে থাকে আর ঠোঁটে চিরচেনা হার্ট মেল্টিং হাসি ধরে রাখে। আমি গোসল করে বেরিয়ে ভেজা তোয়ালেটা বেলকনিতে মেলে আসি। রুমে এসে দেখি রেজওয়ান আমার দিকে তাকিয়ে বসে আছেন। আমি ওনার দিকে তাকিয়ে বলি, আপনি বসুন, আমি কিছু নিয়ে আসছি, কিছু একটা। রেজওয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, প্রয়োজন নেই, এমনিতেই অনেক সাফার করেছো আমার জন্য। আমি ওনার কথায় ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকাই। তারপর কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে আসি। কিচেনে এসে দেখি রোজা চা বানাচ্ছে। রোজা আমায় দেখে বলে, ওহো, এত দেরিতে উঠলি? রাতে অনেক দেরিতে ঘুমিয়েছিস নাকি, না ঘুমাসনি, কোনটা? আমি ওর কথার উত্তর দীর্ঘশ্বাস ফেলে বলি, না রে, অমন কিছু না, তোর ভাইয়ার জ্বর উঠেছে। রোজা থমকে যায় এটা শুনে, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলে, বৃষ্টিতে ভিজেছিল তাই হয়তো। আমি বলি, হ্যাঁ, এখন দেখি কিছু বানিয়ে খাওয়াতে পারে কিনা। রোজা আমায় বলে, আচ্ছা। আমি ওনার জন্য এক গ্লাস ওরাল স্যালাইন বানাই, কারণ বমির পরপর আর কিছু খাওয়ানো উচিত না, হালকা কিছু ছাড়া। এক গ্লাস পানিতে লবণ, চিনি আর সামান্য লেবু দিয়ে ওরাল স্যালাইন বানিয়ে রুমে নিয়ে যাই। আমার সাথে রোজাও আসে। রুমে গিয়ে দেখে উনি বেডে হেলান দিয়ে অস্থির হয়ে বসে আছেন। আমি ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে বেডে বসি। ট্রেটা ওনার সামনে রেখে ওনার মুখের সামনে গ্লাসটা তুলে নিয়ে বলি, নিন, বিসমিল্লা বলে মুখে তুলে নিন। রেজন কোনো দ্বিধা না করে বিসমিল্লা বলে একটু পানি মুখে তুলে নেন। রোজা এসে ওনার কপালে গলায় হাত দিয়ে জ্বর দেখে বলে, আল্লাহ, গায়ে তো জ্বর পুড়ে যাচ্ছে। রেজন মুচকি এসে বলেন, এমন জ্বর আমার প্রতিদিন আসুক। ওনার কথা শুনে আমি আর রোজা দুজনেই বলে উঠি, কি? রেজন আমাদের প্রশ্ন শুনে আমতা আমতা করে বলেন, কিছু না কিছু না। রোজা আমার দিকে তাকিয়ে বলে, তোর জামাই জ্বরে হুঁশ হারিয়ে ফেলেছে, তাড়াতাড়ি ট্রিটমেন্ট কর। এই বলে ও চলে যায়। আমি ওর যাওয়ার পানে এক পলক তাকিয়ে রেজনের দিকে তাকাই, কিন্তু কিছু বলি না। চুপচাপ ওনার হাতে গ্লাসটা তুলে দিয়ে বলি, নিন, এটা খেয়ে নিন, বেটার ফিল হবে। উনি মাথা নাড়িয়ে গ্লাস হাতে তুলে নেন। আমি ওনাকে একটা মেডিসিন দিয়ে দেই। এটা একদম কম পাওয়ারের, এতে জ্বর কমে যেতে পারে। অতিরিক্ত মেডিসিন নেওয়াও ভালো না। রেজন ওরাল স্যালাইনটা খেয়ে নেন। আমি ট্রেটা নিয়ে সোফার সামনে টি টেবিলে রাখি। তারপর রেজনের দিকে একটু এগিয়ে এসে বলি, আপনি ঘুমিয়ে যান একটু। রেজন একটু ইতস্তত বোধ করে বলেন, আমি শাওয়ার নিব, শরীরটা গোলাচ্ছে, গা ঘাম ঘাম করছে। আমি এটা শুনে ওনাকে প্রশ্ন করি, আপনি উঠতে পারবেন? কিভাবে শাওয়ার নেবেন, কিভাবে? রেজন এটা শুনে মাথা নিচু করে বলেন, আচ্ছা বাদ দাও, একটু ঠিক হই তারপর শাওয়ার নেব। আমি ওনার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলি, অশান্তি করছে ভেতরে? রেজন দীর্ঘশ্বাস টেনে বলেন, হ্যাঁ, এর জন্যই শাওয়ার নিতে চাই। আমি কিছুটা দ্বিধায় পড়ে যাই, আমার কি করা উচিত। এখন কি করব? ওনার গা মুছে দিব, কিন্তু কিভাবে? এটা কি সম্ভব? আমি ওনার শরীরে টাচ করব? না না না, এটা সম্ভব নয়। কিন্তু ওনার যে অশান্তি করছে, আমি সংকোচ নিয়ে বলি, আচ্ছা, আমি কি আপনার গা মুছে দিব? একটু শান্তি পাবেন এতে? রেজন এটা শুনে চট করে আমার দিকে তাকান, এমন স্টাইলে তাকান মনে হচ্ছে আমি কোনো আশ্চর্যজনক কথা বলেছি। রেজন কিছু সময় বিস্ময়ে তাকিয়ে বলেন, সত্যি দিবে? আমি বুঝে যাই ওনার উত্তর, তাই আর দেরি না করে ওয়াশরুম থেকে একটা মগে পানি নিয়ে সাথে একটা ফেস টাওয়াল আর ওনার ব্রাশের টুথপেস্ট লাগিয়ে নিয়ে আসি। রুমে এসে বেডের নিচে হাতের সব কিছু রেখে রেজনকে বলি, আপনি একটু এগিয়ে বসুন। রেজওয়ানও বসে পড়েন। আমি ওনার উপর থেকে ব্ল্যাঙ্কেটটা সরিয়ে নেই। ধীরে ধীরে ওনার সামনে গিয়ে দাঁড়াই। এতটা কাছে, এতটা নিকটে আসতে অস্বস্তিতে গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে আমার গলা অবধি কেন জানি শুকিয়ে আসছে। এমন একটা অনুভূতি হচ্ছে যা বলে বোঝানো দায়। আমি ওনার হাতে ওনার ব্রাশটা দিয়ে বলি, নিন, ব্রাশ করে নিন। রেজওয়ান ধীর হাতে ব্রাশটা হাতে নিয়ে ব্রাশ করে নেন, হালকার উপর ঝাপসা আর কি। উনি ব্রাশ আমার হাতে দিয়ে দেন। আমি কুলি করার জন্য পানি আর ডাস্ট এগিয়ে দেই। উনি ধীরে ধীরে কুলি করে নেন। এবার আসল কাজের পালা। ব্রাশটা রেখে কাঁপা কাঁপা হাতে ওনার টি শার্টটা খুলতে নেই, কিন্তু আমার হাত কাঁপছে। কোনোই অবধি অবশ হয়ে গেছে। কিন্তু কেন এমন হচ্ছে কেন? আমি অনেক চেষ্টা করি, কিন্তু খুলতে পারি না। অবশেষে রেজওয়ান নিজেই ধীরে ধীরে খুলে নেন। আমি টাওয়ালটা পানিতে ভিজিয়ে চিপড়ে নেই। তারপর ধীরে ধীরে ওনার শরীরের দিকে হাত বাড়াই। পা অবধি কাঁপছে। ওনার এই নিখুঁত ফর্সা শরীর এতটা কাছ থেকে দেখবো কখনোই কল্পনা করিনি। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে আমার। এর মধ্যে ওনার থেকে ওনার শরীরের পারফিউমের ঘ্রাণ আসছে। এই ঘ্রাণ আমার স্নায়ু অবধি কাঁপিয়ে তুলছে। আমি চোখ বুঝে দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে সামলে নেই। তারপর কাপা হাতে ওনার গলা, কাঁধ, হাত মুছে দেই। ওনার শরীর মুছে নিয়ে ওনাকে বলি, আপনি বেডে পা দুটো ঝুলিয়ে বসুন। রেজন ইতস্তত গলায় বলেন, না থাক, এতটুকুই হবে। আমি ঠান্ডা গলায় বলি, অতিরিক্ত কথা আমার পছন্দ না। রেজন ধীরে ধীরে পা নামিয়ে আনেন। আমি হাঁটু ঘিরে বসে ওনার পা মুছে নেই হাঁটু অব্দি। আমি উঠে দাঁড়াই। ইয়া আল্লাহ! পা মুছে পায়ের পাতাও মুছে নিলাম, মুখ মুছে নিই। কি আর করা, নিজের ওড়নার দিকে এক পলক তাকাই। তারপর ওড়নাটা ভিজিয়ে রেজওয়ানের মুখ আর কান মুছিয়ে দেই। রেজওয়ান চোখ বুজে নেয়। হায় হায়, এটা তো জীবনেও কল্পনা করেনিও। আমি মুখ মুছে দিয়ে মগ আর চাউলটা ওয়াশরুমে রেখে কাবার থেকে একটা নীল টি শার্ট নিয়ে ওনাকে পরিয়ে দেই। রেজওয়ান আমায় বলেন, এতটা কেয়ার করবে আশা করিনি। আমি ওনার দিকে তাকিয়ে মেকি হেসে বলি, আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমি তাকেও করতাম। অসুস্থ মানুষের সেবা করা তার পাশে থাকা সুস্থ মানুষের দায়িত্ব। রেজন আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে বলেন,
বাহ মিস ব্রিটিশ, তুমি তো কথা ঘোরাতে পারো ভালোই। ওনার এই কথা শুনে আমি বিরক্ত হয়ে বলি, আপনি নিজের বাজে কথা বন্ধ রাখুন। রেজন ঘাটতারামি করে বলেন, তাতে তোমার কি, আমি আমার মুখ দিয়ে কথা বলছি। আমি দীর্ঘশ্বাস ফেলে বলি, তো বলুন। এই বলেই আমি চলে আসতে নিব, তখনই রেজন ফিসফিসিয়ে বলেন, জানো নুজা, তুমি দেখতে ব্রিটিশদের মতো হলেও তোমার কথাবার্তা রিনা খানের মতোই তিতা। আমি দাঁত চেপে ওনার দিকে তাকিয়ে বলি, তাতে আপনার কি? রেজনিতে বলেন, আমারই তো সব, কারণ এই তিতা কথাগুলো তো আমার উপরে ছাড়ো। ওনার কথা শুনে রাগ উঠতে না চাইলেও উঠবে। অসুস্থ অবস্থায় এমন কথাবার্তা, একটুও মানুষ হলেন না উনি। আমি ওনাকে বলি, চুপচাপ শুয়ে থাকুন, অসুস্থ অবস্থায় বেশি কথা বলা ঠিক না। রেজন দীর্ঘশ্বাস ফেলে বলেন, নোজা, একটা রিকোয়েস্ট করব, রাখবে? আমি থতমত খেয়ে যাই। হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলেন কেন? আমি নিচু গলায় বলি, জি বলুন। রেজন আমতা আমতা করে আমার দিকে অসহায় চোখে তাকিয়ে বলেন, আমায় তো তেলাওয়াত শোনাবে? তোমার গলায় তেলাওয়াত শোনার খুব ইচ্ছে। এমন আবদার? আমি তো পড়লাম মহাবিপদে। না করতে পারছি না, আবার না পারছি হ্যাঁ বলতে। ইতস্তত বোধ নিয়ে বলি, আচ্ছা। এ বলে আমি করিডোরের দিকে এগিয়ে আসি। ওয়াশরুমে গিয়ে উঁচু করে নেই। তারপর কোরআনখানা নিয়ে রেজওয়ানের মাথার কাছে এসে বসি। ওনার মাথার কাছে বসতেই উনি ধীরে ধীরে বালিশ সরে সে আমার কোলে মাথা রাখেন। আমি লজ্জায় গা গুলিয়ে যাচ্ছে। উনি আমার কোলে মাথা রাখছেন কেন? সাহস দেখছি বেশি বেড়ে গেছে। ভাবছেন আমি গলে যাচ্ছি। না, আমি অমন মানুষ নই। আমি শুধু নিজের দোষটা কাটাতে ওনার এই সেবা করেছি, নয়তো বয়ে গেছে ওনাকে এমন করতে। এখন ডিরেক্ট কোলে মাথা রাখছেন, সাহস তো দেখে আকাশ ছুঁয়ে গেছে। আমি তরাক করে বলে উঠি, কি করছেন আপনি আমার কোলে? রেজন চোখ বুজে নিতে নিতে বলেন, এটাই ফার্স্ট আর এটাই লাস্ট, আর জীবনেও তোমায় টাচ করবো না। তারপরও রাগ করো না, শোনাও একটু তেলাওয়াত। প্লিজ এমন করো না, মাথা রাখতে দাও। শুধু একবারের জন্য মাথা রাখি, শুধু আজ রাখি। আমি একটা প্রশ্ন করতেই উনি শুরু করে দিলেন গরুর রচনার মতো লম্বা রচনা গাওয়া। আমি আর কিছু বলি না। 7 বার সূরা ফাতিহা পড়ে আগে ফু দিয়ে দিই ওনার ওপর, এতে আল্লাহর রহমতে জ্বরটা কমে যাবে। তারপর তাউজ তাসমিয়া পড়ে পড়া শুরু করি সূরা ইউসুফ, আর হাত বুলিয়ে দিয়ে আলতো করে রেজওয়ানের মাথায়। নুজা পড়ছে। নুজার গলার সুরে হারিয়ে যায় রেজওয়ান। ওর চোখে আরামের নিদ্রা ভর করে। ধীরে ধীরে মনের অস্থিরতা চলে যেতে থাকে। নুজার হাতের স্পর্শে ভালোবাসা, একগুচ্ছ ভালোবাসা খুঁজে পায় রেজওয়ান। রেজওয়ানের মন নুজাকে উদ্দেশ্য করে একখানা কবিতা গেয়ে নেয়। তোমার কঠোরতার আবরণে আমি খুঁজে পাই একগুচ্ছ শীতলতা। তোমার নির্মম রূপে লুকিয়ে আছে এক মায়ার ব্যাকুলতা। তোমার নির্দয় রূপে লুকিয়ে আছে না বলা প্রেমের বার্তা। তুমি মানে আমার অন্তরের গোপন ব্যথা। তুমি মানে ভালোবাসা। তুমি মানে না বলা হাজারো কথা। হবে কি তুমি একদিন আমার চিরদিনের প্রিয়জন, নাকি ভাসবো আমি একাকী বিরহের বিষাদ মন? আমাদের শেষ পাঠে লেখা থাকবে কিসের নাম? মিলনের রৌদ্র ছায়া, নাকি চির বিচ্ছেদের এক অবসন্ন সন্ধ্যাবেলাকার সন্নিগ্ধ মায়া? সবাই রেসপন্স করবেন, লাইক কমেন্ট করবেন।